আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু কথা বলতে চাই। কালো জাদু। কালো জাদু বিষয়টাকে আপনারা কেমন চোখে দেখেন? কালো জাদু এমন একটি বিষয় যা শয়তানের উপাসনাকে বোঝায়। শয়তান বা জিন বা খারাপ কোনো সত্তাকে আহ্বান করে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়ার জন্যে যে খারাপ পন্থা অবলম্বন করা হয় সেটাকে কালো জাদু বলে। এখন বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যা বিভিন্নভাবে থাকলেও এর পরিণতি উভয় পক্ষকেই খুব ভয়ানক প্রভাব ফেলে। তো আজকে আমাদের ঘটনাটি এই কালো জাদু কেন্দ্রিকই। আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল অ্যাড্রেসটি মনে রাখবেন। আমাদের মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেস ভয়ের সময় @gmail.com। আপনাদের জানা সকল ঘটনা আমাদের এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে ভুলবেন না। তো চল যাওয়া যাক আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন মারুফা। তো সে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি সেভাবে ঘটনাটি পড়বার চেষ্টা করছি। সালামু আলাইকুম ভাইয়া, আমি মারুফা। আশা করি আপনি ভালো আছেন ভাই। আমি ভয়ের সময় শুনছি 2য় এপিসোড থেকে। আমার বাসা বগুড়াতে। বর্তমানে অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট। আমি আজকে যে ঘটনাটি বলছি তা আমার নিজের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। যে সময়ের ঘটনা তখন আমি ইন্টার 1st ইয়ারের স্টুডেন্ট। আমার বাসাটি একতলা ভবন। বাড়ির পাশে প্রায় 100 মিটার দূরে একটি বাঁশঝাড়ের পাশে একটি দিঘি। বাঁশঝাড় দিঘির মধ্য দিয়ে রাস্তা চলে গেছে আমাদের বাসার। আমার কলেজে অনেক বন্ধুদের মধ্যে একজন ছিল সাকিব। তার সাথে সব থেকে বেশি হাসাহাসি এবং সময় কাটাতাম। সে ছিল পড়াশোনায় ভালো। হঠাৎ একদিন সে এমন একটি কাজ করে যা আমি ভাবতে পারিনি। সে কথায় কথায় একদিন আমায় প্রপোজ করে বসে। সে বলে যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনে তেমন কোনো কিছুই ছিল না তার জন্যে। আমি তাকে নাকচ করে দিই, বলি আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কোনো কিছুই নেই। সে আমার কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। পরদিন দেখি সে কলেজে আসতো না। আমিও তার কোনো খোঁজ নেইনি। পরে 6-7 দিন পার হয়ে গেল। একদিন তার বন্ধু তার জন্মদিন উপলক্ষে আমাকে কেক খাওয়াতে আসে। আমাদের বাকি বান্ধবীদের কাউকে প্রথমে কেকটি খেতে দিল না, আমাকেই খাবার জন্য অনেক জোর করলো। আমি তখন তেমন কিছু না ভেবেই কেকটি খেয়ে নিই। তারপর দিন রাত থেকে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ রাতে ঘুম ভেঙে যায় একটি অদ্ভুত স্বপ্নে দেখি আমার মৃত দাদি এক বিকৃত চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে বলছে, চল চল মারুফা, আমার সাথে চল। তাই বলে সে আমার হাত ধরে টান দেয়। আমি অনেক ঠান্ডা অনুভব করি তার হাত। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি লক্ষ্য করি আমার হাতে প্রচুর ব্যথা, কিন্তু কেন ব্যথা বুঝতে পারছিলাম না। সেই রাত পার হয়ে গেল। পরের দিন সেই দিন আমি কলেজ থেকে এসে ভাত খেতে বসেছি। আমার মা আমাকে খেতে দিল। আমি ভাত মাখতেই দেখছি তার মধ্যে কালো জট পাকানো চুল। দেখে আম্মুকে আমি ডাক দিই। আম্মু তা দেখে একটি বিচলিত হন, কারণ এই জটওয়ালা চুল আমাদের বাড়িতে কারো নেই। আমার বাড়িতে 4 জন সদস্য, আমি, বাবা, মা আর ছোট বোন। বাবা বাড়ি ফিরলে আম্মু তাকে সকল বিষয়টি খুলে বলে। বাবা তখন বলে, হয়তো চালের ভেতরে ছিল, হয়তো আমি দেখতে পাইনি।
কিন্তু তাতেও যেন আমার মায়ের মন মানছিল না। সেই রাতে মায়ের প্রচণ্ড তৃষ্ণা পায়। বাবা পাশেই ঘুমিয়েছিলেন। বাবাকে না ডেকেই ডাইনিংয়ের পানির জন্য তিনি বের হয়ে যান। যখন তিনি বাইরে বের হন তখন লক্ষ্য করেন কেউ যেন কিচেনের পর্দার আড়ালে সরে গেল। আম্মু তা দেখে সেদিকে দেখার জন্য রান্নাঘরে ঢুকতেই দেখলো আমার দাদি সেখানে পানি নিয়ে আমার মাকে দিতে আসছে। তার চোখ ছিল সাদা, পুরো চোখটাই সাদা। তা দেখে মা গলা ফাটা চিৎকার দিয়ে নিচে চিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তা শুনে আমরা সকলে নিচে নেমে আসি। দেখি আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসি। তারপরে সকালে তার জ্ঞান ফিরলে সে আমাদের রাতের ঘটনা বলে। দাদির বিষয়টা বললে আমিও আমার রাতের স্বপ্নের কথা বলি। তখন বাবা বলে, মারুফা না হয় স্বপ্ন দেখতে পারে, কিন্তু তুমি কিভাবে আমার মাকে দেখলে? সে তো মারা গেছে, আজ 3 বছর পার হয়ে গেছে। এইসব ঘটনার জন্যে বাবা পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন বাসায়। তাকে সব কথা বললে তিনি আমাদের তেল পোড়া এবং পানি পোড়া দিয়ে চলে যান। কিছুদিন সেগুলোতে ভালো চললেও আবার কিছুদিনের মধ্যেই সকল বিষয় যেন আরো প্রকট হয়ে ওঠে। আমাদের সাথে আরো বাজে বিষয় ঘটতে থাকে। যেমন সকালে দেখতাম বাসার বাইরে মাথাবিহীন কাক মরে পড়ে আছে। মাঝরাতে কিচেন থেকে পানি পড়ার শব্দ, ছাদে নাচানাচি আর ভয়ঙ্কর স্বপ্ন ছিল আমার নিত্যদিনের সাথী। আমার ঘুম, খাওয়া দাওয়া সব যেন মাথায় উঠেছিল। আমার চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছিল। আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম। আমি কলেজ যেতাম না। আমার জীবনটা যেন নরক হয়ে উঠেছিল। এক রাতে বাবা ঘর থেকে বেরিয়ে দেখেন আমার ঘরের দরজা খোলা। বাবা ঘরে এসে দেখেন আমি নেই। তখন সারা বাড়ি তন্ন তন্ন খুঁজে আমাকে পাওয়া যায় না। তখন তারা বাড়ির বাইরে খোঁজাখুঁজি করেন আমাকে। তারপরে খুঁজতে খুঁজতে এক সময় আমাকে পান ওই বাঁশঝাড়ের নিচে অজ্ঞান অবস্থায়। পরের দিন বাবা তার এক বন্ধুর সাথে যোগাযোগ করেন। সে আমার বাবাকে এক হুজুরের সন্ধান দেন। তিনি চরমনের একজন পীর সাহেব ছিলেন। বাবা তৎক্ষণাৎ তার উদ্দেশ্যে বের হন এবং সেখানে অনেক খোঁজাখুঁজিতে তাকে পাওয়া যায়। হুজুরকে সব বললে হুজুর আমাদের সাহায্য করতে রাজি হন এবং আমাদের বাসায় আসবার কথা বলেন। সেদিন সন্ধ্যায় বাবার সাথে তিনি আসেন আমাদের বাসায়। বাসায় এসে সে আমার ঘরে আসে এবং আমি তখন তার সঙ্গে খুব ভালোভাবেই কথা বলি। তারপরে হুজুর এক সুরে কিছু দোয়া পড়তে থাকেন। তখন নাকি আমি হুজুরকে গালাগালি করি আর চলে যেতে বলে বাসা থেকে। আমার চোখ ফেটে তখন রক্ত বেরোচ্ছিল, মুখ সাদা হয়ে গেছিল এবং কণ্ঠ কেমন একটা পুরুষালী হয়ে গেছিল। হুজুর তখন আরো জোরদার ভাবে বিভিন্ন দোয়া এবং আয়াত তেলাওয়াত করতে থাকেন এবং আমাকে জিজ্ঞেস করতে থাকেন, তুই কে? বল তুই কে? কেন এসেছিস? এ মেয়েটাকে কষ্ট কেন দিচ্ছিস এত? কে তুই? বল তোর নাম কি? তখন আমার ভেতর থেকে একটা কণ্ঠ যেন বলে, তুই এখানে কি করতে এসেছিস? আমি যাব না, আমি যাব না, এই মেয়ের জান নিয়ে আমি যাব না। তখন হুজুর রাগান্বিত হয়ে আরো কঠিন কিছু জোরালো ভাবে দোয়াপাত করতে শুরু করেন। সেই মুহূর্তে যেন আমি এক বিকৃত চিৎকার দিয়ে উঠি এবং হুজুর যখন আমার গায়ে ফু দেয় তখন আমি হুজুরের সামনে মাথা নত হয়ে পড়ি এবং বলি,
আমাকে ছেড়ে দেয়, আমাকে ছেড়ে দেয়, আমি চলে যাব, আর আসবো না। তখন হুজুর সেই আত্মাটাকে জিজ্ঞাসা করে যে তুই কেন এসেছিলি, কার কথা এখানে এসেছিলি? তখন সেই জিনটি বলে সেই ছেলের কথা। সেই ছেলে নাকি এক কবিরাজের কাছে গিয়ে আমার মাথার চুল, আমার ব্যবহার্য জিনিসের কিছু টুকরো নিয়ে হুজুরকে দেয়, সেই কবিরাজকে দেয় এবং কালো জাদু করায় আমার ওপর। এক টুকরো কেকে নাকি সে খারাপ দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিল এবং সেই কেক নাকি আমাকে সেই বন্ধুর মাধ্যমে খাওয়ানো হয়েছিল। এসব আরো অনেক কথাবার্তা বলে সেই জিনটি এবং অবশেষে বলে আমি যাব, কিন্তু আমাকে একটি খাসি দেওয়া লাগবে। সে খাসিটি আগামীকাল রাতে বাসারের তলায় রেখে আসতে হবে এবং রেখে আসার সময় পেছনে মোড়ে তাকানো যাবে না, তাহলে আমি একে ছেড়ে চলে যাব। হুজুর তখন তার কথা মাফিক তাকে কথা দেয় এবং বলে তুই ছেড়ে চলে যা, কালকে ঠিক সময় ঠিক জিনিসটা পৌঁছে যাবে। সেই তার কথা মাফিক আমরা পরের দিন একটি ছাগল কিনে নিয়ে আসি এবং বাসারে বেঁধে রেখে আসি। তো মনে হচ্ছিল যখন ছাগলটা রেখে আসছিলাম তখন বাসার যেন কেমন একটি বিকৃত চিৎকার ভেসে আসছিল। আমি ভয়ে ভয়ে সেখান থেকে চলে এসেছিলাম ছাগলটা রেখে। খুবই শীঘ্রই সেখান থেকে সেই জায়গাতে ত্যাগ করেছিলাম। পেছনে তাকাবার মতো সাহস আমার ছিল না। তারপর থেকে আমার তেমন আর কোনো ক্ষতি হয়নি। পরে শুনেছিলাম সেই ছেলে নাকি পাগল হয়ে গেছিল। এখন কেন হয়েছিল তা আমার জানা নেই। আজকে আমি পুরোপুরো সুস্থ হয়ে গেছি। সেই পরিত্যক্ত অতীত আজও মনে হলে গায়ের মধ্যে শিরে ওঠে। সে সকল ঘটনা যেন আমার স্মৃতিতে একটি বিরূপ প্রভাব ফেলে গিয়েছে। আশা করি কারোর সঙ্গে এই ঘটনা না ঘটুক। ভালো থাকবেন ভাই। পরবর্তীতে কোনো দিন আবার লিখে পাঠাবো, যদি ঘটনা রিলেটেড হয় আমাকে জানাতে ভুলবেন না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ঘটনাটি। আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে ঘটনাটি। কালো জাদু বিষয়ক ঘটনা আমাদের মাঝে এই আমাদের এপিসোডে এই প্রথম, আমাদের প্ল্যাটফর্মের প্রথম। তবে ঘটনাগুলো শুনতে যেমন ভয় লাগে, প্রত্যক্ষকারী আসলেও আরও ভয়ানক কিছুর সামনাসামনি হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের ঘটনা আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং পরবর্তী এপিসোড পর্যন্ত আসা পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ঘটনা পাঠাতে আমাদের মেইল করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভয়ের সময়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।